প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানি শেষ হচ্ছে কাল। প্রচারণা যুদ্ধের বাকি মাত্র 4 দিন। সব মিলিয়ে দেশের মাঠে ময়দানে সব জায়গায় একই আলোচনা, ভোট। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। সঙ্গে আছে আমি আফজাল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচন বানচালের কোনো সুযোগ দেয়া হবে না। কৌশলের নামে কখনো গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি। গণতান্ত্রিক যাত্রায় বাধা ঠেকাতে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। 47 আসন ফাঁকা রেখে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত সহ 10 দল। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, সমঝোতা নিয়ে ফের আলোচনায় নারাজ খেলাফত। কুমিল্লা 4 আসনে বাতিল বিএনপি প্রার্থী মঞ্জুরুলের মনোনয়নপত্র। এনসিপি নেতা হাসনাতের প্রার্থিতা বহাল। পোস্টাল ব্যালটে বিভ্রান্তির শঙ্কা জানিয়ে গণ অধিকারের চিঠি। চুয়াডাঙ্গা 2 আসন পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি জামায়াত। জয়ী হতে তরুণদের ভোটে নজর। নাটোর 3 আসনে বিএনপির সামনে স্বতন্ত্র প্রার্থী। জোটকে জয়ী করার চেষ্টায় জামায়াত। আজকে আমরা দেশের 3টি জেলার 3টি সংসদীয় আসনের নির্বাচনের হালচাল জানবো। তার আগে আজকে নির্বাচন কমিশনে যা হলো সেটি যদি একটু দেখায় আপনাদের। কারণ নির্বাচন কমিশনে প্রার্থীদের যে মনোনয়ন ফিরে পাওয়ার যে লড়াই, সেই লড়াইটি কিন্তু চলছে। অনেকের ক্ষেত্রে আবার প্রতিপক্ষের প্রার্থিতা বাতিল চেয়েও কিন্তু আবেদন হয়েছে। আজকে নির্বাচন কমিশনে যা হয়েছে, মঞ্জুরুলের মনোনয়নপত্র বাতিল হয়েছে, বহাল হয়েছে হাসনাতের। কুমিল্লা 4 আসনের কথা বলছি। এই 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল হয় এবং সেই বাতিলের সিদ্ধান্তটি আপিলে গিয়ে, অর্থাৎ নির্বাচন কমিশন আপিলে গিয়ে সেটি বহাল হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসিকে মামুনুল হকের জবাব, অর্থাৎ মামুনুল হক নির্বাচন কমিশনকে লিখিতভাবে জবাব তিনি দিয়েছেন। এনসিপির প্রার্থীদের হয়রানির অভিযোগ। হাসনাতের ট্রাক ও ট্রাক্টর প্রতীকে মিল থাকায় বিভ্রান্তি হওয়ার আশঙ্কা জিওপির, অর্থাৎ পোস্টাল ব্যালটে ট্রাক এবং ট্রাক্টর প্রতীকে অনেকটা মিল আছে, সেটি নিয়ে মানুষ যেন বিভ্রান্তি হচ্ছে, এমনটি অভিযোগ জিওপি অর্থাৎ গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনে করেছেন। আমরা এর আগে যেটি বললাম যে আজকে দেশের 3টি আসন নিয়ে আসনের খবরাখবর আপনার একটু জানাবো। সেখানে প্রথমে আমরা যেটি যেতে চাই, প্রথমে আমরা চুয়াডাঙ্গায় একটু যাব। চুয়াডাঙ্গা খুলনা ডিভিশনে পড়েছে। খুলনা ডিভিশনের চুয়াডাঙ্গাতে 2টি সংসদীয় আসন রয়েছে এবং চুয়াডাঙ্গা জেলাটি বাংলাদেশের ঐতিহাসিক একটি গুরুত্ব রয়েছে। দেশের প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গাতেই হয়েছিল এবং বাংলাদেশের প্রথম যে রেল লাইন সেটি চুয়াডাঙ্গাতেই হয়েছিল। এই চুয়াডাঙ্গা 2 আসনটি মূলত জাতীয় সংসদের 80 নম্বর আসন। দামোড়হুদা জীবননগর উপজেলা, সদর উপজেলার আংশিক নেহালপুর ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন, গড়াই টুপি ইউনিয়ন, তিতুদহ ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত এবং এই আসনে যে ভোটার সংখ্যা রয়েছে, এই আসনে মোট ভোটার 4,92,431 জন। পুরুষ ভোটার রয়েছেন 2,46,716 জন। নারী ভোটার রয়েছেন 2,45,711 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 4 জন। এটি সংসদীয় যে আসন, সেই আসনের হিসেবে আমরা 80 নম্বর আসন হিসেবে দেখি এবং এই আসনে প্রার্থিতা করছেন বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে বিএনপির যে মনোনীত প্রার্থী, তিনি ধানেশীষ প্রতীকে লড়ছেন, মাহমুদ হাসান খান বাবু। মাহমুদ হাসান খান বাবু হচ্ছে তিনি বাংলাদেশ পোশাক শিল্প মালিকদের যে সংগঠন বিজিএমএ, পোশাক মালিকদের যে সংগঠন বিজিএমএ তিনি সভাপতি। তিনি ধানেশীষ প্রতীকে লড়ছেন। রুহুল আমিন দাড়িপাল্লা প্রতীকে লড়ছেন, তিনি চুয়াডাঙ্গা 2 চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমির। এর বাইরে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাসানুজ্জামান সজীব, তিনি হাতপাখা প্রতীকে লড়ছেন। হাসানুজ্জামান সজীব ইসলামী আন্দোলনের প্রার্থী এবং তিনি ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার আমির। আর যেটি আমি আগেই বলছিলাম, জাতীয় সংসদের এটি 80 নম্বর আসন, চুয়াডাঙ্গা 2। আমরা একটু এই আসনের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী, তার কাছ থেকে আমরা সেখানকার খবর জানবো। তিনি আমাদেরকে হয়তো জানাবেন যে আসনের ভোটাররা আসলে কি বলছেন এবং প্রার্থীদের চাওয়া পাওয়া আসলে কি, সেটি আমরা একটু দেখব। আমরা একটু মাহফুজ মামুনের কাছ থেকে জানতে চাই যে এই আসনের নির্বাচনের হাল হকিকত কি, প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন।
দেশের উন্নয়ন অবহেলিত জেলা চুয়াডাঙ্গা। এখানে তেমন একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। চুয়াডাঙ্গাতে দুটি সংসদীয় আসন রয়েছে, চুয়াডাঙ্গা ১ এবং চুয়াডাঙ্গা ২। চুয়াডাঙ্গা ২ আসনে আমি দাঁড়িয়ে রয়েছি নির্বাচনী এলাকায়। নির্বাচনে যতই দিন এগিয়ে আসছে ততই ভোটারদের মাঝে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই হচ্ছে নির্বাচন নিয়ে সরব আলোচনা চলছে ভোটার এবং সাধারণ মানুষদের মাঝে। তারা চাচ্ছেন এবার জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হোক। ভোটাররা চাচ্ছেন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। তারা যেন এলাকার উন্নয়নে ভূমিকা রাখেন, তারা যেন স্থানীয়ভাবে জনগণের সুখ দুঃখে পাশে থাকতে পারেন। চুয়াডাঙ্গা ২ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯২,৪৩০ জন। ১৭৪টি কেন্দ্রে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে। এছাড়া হচ্ছে এই নির্বাচনী এলাকাটি কৃষি অধ্যুষিত একটি এলাকা। এখানে হচ্ছে কৃষকরা তাদের কৃষিকাজ করে ফসল ফলায় এবং হচ্ছে বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন তারা। এই আসনে হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির রুহুল আমিন নির্বাচনের আগ থেকেই তিনি নির্বাচনের মাঠে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি হচ্ছে ভোটারদেরকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়াও চুয়াডাঙ্গা ২ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করছে জেলা বিএনপির সভাপতি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে নির্বাচনের সর্বশেষ। মাহফুজ মামুন জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের নির্বাচনের খবরাখবর। ভোটারদের মন জয় করতেই কিন্তু প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা আশা করছেন, বিএনপি এবং জামাত ২ দলের প্রার্থীরা আশা করছেন তারা এই আসনটি পুনরুদ্ধার করতে পারবেন এবং তারা জয়ী হয়ে সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করতে পারবেন। নাটোর ৩ আসনে এখন পর্যন্ত ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী রয়েছেন, জামাতের প্রার্থী রয়েছেন, এর বাইরে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন। আমরা যদি এই আসনের নির্বাচনের হালচাল একটু দেখি বা নির্বাচনের সমীকরণটা কি হয়, নাটোরে বেশ কয়েকটি সংসদীয় আসন রয়েছে, মোট ৪টি সংসদীয় আসন রয়েছে। আমরা আজকে নাটোর ৩ সংসদীয় আসন নিয়ে আলোচনা করব। নাটোর ৩ সংসদীয় আসন, সেটি অবস্থিত বা এটি জাতীয় সংসদের ৭ নম্বর আসন হিসেবে পরিচিত। এই আসনে মোট ভোটারের সংখ্যা যদি আমি বলি, যে এই আসনে কেন্দ্র পড়েছে ১১৮টি। এই আসনে মোট ভোটার ৩,২৬,৮৭২ জন। পুরুষ ভোটার রয়েছেন ১,৬৪,০৮৮ জন, আর নারী ভোটার রয়েছে ১,৬২,৭৮১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এবং এই আসনে আমি যেটি আগেই বললাম যে আসনে মোট ৫ জন প্রার্থী এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপিরও প্রার্থী রয়েছে, জামাতের প্রার্থী রয়েছে, এনসিপিরও প্রার্থী রয়েছে। যেহেতু এনসিপির সাথে জামাতের একটি জোট হয়েছে, হয়তো এনসিপির প্রার্থী সেটি প্রত্যাহার করে নেবেন এবং জামাতকে সমর্থন দিবেন। এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন আনোয়ারুল ইসলাম, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। তিনি নাটোর জেলা বিএনপির একজন সদস্য। সাইদুর রহমান রয়েছেন, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। এর বাইরে শাপলাকলির প্রার্থী রয়েছেন এস.এম. জার্জিস কাদির। এর বাইরে আমি যদি বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে মাওলানা খলিলুর রহমান, তিনি এই আসনের প্রার্থী রয়েছেন। আমরা যদি বলি যে মূলত এই আসনের প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এবং জামায়াতের মধ্যে, এবং এই ২ জন প্রার্থী এখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন। বিএনপির যে কর্মসূচিগুলো রয়েছে, তারা ৩১ দফা রয়েছে, ৩১ দফা থেকে শুরু করে ৮ দফা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এর বাইরে স্বাস্থ্য খাতে বিএনপি কী করবে, এবং বিএনপি ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সেই বিষয়গুলো কিন্তু বিএনপির প্রার্থীরা তুলে ধরছেন। এবং এর বাইরে জামাতের যে প্রার্থী সাইদুর রহমান, তিনি তাদের যে দলের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো কিন্তু তুলে ধরছেন। আমরা যদি একটু এই আসনের খবরাখবর জানি, আমাদের সহকর্মী আলমামুন রয়েছেন। আলমামুন, এই আসনের প্রার্থী এবং ভোটারদের মধ্যে সম্পর্কটা কেমন, বা প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন, নির্বাচনের পরিবেশ সামগ্রিকভাবে কেমন? যদি বলি নির্বাচনের পরিবেশ, তবে মোটামুটি এখনো শান্ত রয়েছে। যে এই পর্যন্ত একটি সহিংস ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাউদার মোহাম্মদ, তার এক সমর্থককে কোপানো হয়েছে। এছাড়া অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তবে একটি বিষয় আমরা বলতে পারি যে সিংড়া উপজেলাটি পুরোটি চলন বিলের মধ্যে, এবং চলন বিল অধ্যুষিত এই আসনটি আগাগোড়াই কিন্তু এখানে আওয়ামী এন্ট্রি ভোটার সংখ্যা বেশি। তবে আওয়ামী এন্ট্রি ভোটার বেশি হলেও কিন্তু বিএনপির 18 সালের প্রার্থী দাউদার মাহমুদকে প্রার্থী তার না করা, আনোয়ার ইসলাম আনুকে প্রার্থী করার কারণে কিন্তু এখানে বিএনপি দুটি ভাগে ভাগ হয়ে গেছে। এবং গত 15 জানুয়ারি
যে জামাতের নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেই জোটে থেকে এখানে এনসিপির প্রার্থী জার্জিস খাতির বাবুকে প্রার্থিতা ঘোষণা করার পর জামাতের কর্মীদের মধ্যেও কিন্তু হতাশা দেখা দিয়েছে। তারা যেটি বলছে যে বিএনপির দ্বন্দ্বের জের ধরে বা বিরোধের জের ধরে জামাত এই আসনটি তাদের নিয়ন্ত্রণে রাখতে পারত, কিন্তু এই বাগানে যে জামাতের জোট, এই জোটের প্রার্থীর কারণে তারা কিন্তু পুরোপুরি হতাশ এবং তারা কিন্তু কেন্দ্রে যোগাযোগ করছে বলে স্থানীয় নেতৃবৃন্দ সেটি জানিয়েছে এবং তারা কিন্তু এই এনসিপির জার্জিস কাদের বাবুর পরিবর্তে তাদের জামাতের সাইদুর রহমান তাকে কিন্তু মনোনয়ন দেওয়ার জন্য চেষ্টা চলছে বলে স্থানীয় নেতৃবৃন্দ যেটি আমাদের জানিয়েছে। তবে আরেকটি বিষয় যেটি আমরা বলতে পারি যে চলনবিল পুরো অধ্যুষিত এলাকা এবং এখানে কিন্তু 2008 সালের আগ পর্যন্ত এখানে নৌকার কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেনি। 2008 সালের নির্বাচনে প্রথম প্রার্থী হয়েছে। তবে এই দ্বন্দ্ব, বিএনপির দ্বন্দ্ব এবং জামাতের হতাশা, এই পরিস্থিতি। তো এই ছিল আমার কাছে নাটোর 3 আসনের সর্বশেষ। আল মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল মামুন বলছেন যে এই আসনের নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত একটি মাত্র যে অপ্রীতিকর ঘটনা সেটি কিন্তু ঘটেছে, এর বাইরে তেমন কিছু ঘটেনি। এই আসনে এনসিপির একজন প্রার্থী রয়েছেন, যদিও জামাতের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছে এবং এই আসনে জামাতকে তারা ছাড় দিচ্ছেন। আর যেটি একটু অ্যাডিশনাল তথ্য যেটি বলে রাখি যে ইসলামী আন্দোলনের জন্য 47টি আসন এখনও ফাঁকা রাখা হয়েছে। এখন এনসিপি যেটি চাচ্ছে যে তাদেরকে 30টি আসন জামায়াত জোট থেকে তারা পেয়েছেন এবং এই যেহেতু এনসিপি তারা 30টি আসন পেয়েছেন, ইসলামী আন্দোলন জোটে আসেনি, সেই আসনটি ফাঁকা রয়েছে। এনসিপি চাচ্ছে তাদের আসন সংখ্যা যেন 30টি থেকে আরও বাড়ানো হয়। আমরা এবার উত্তরের জেলা নীলফামারীতে যেতে চাই। নীলফামারী 2 আসন নিয়ে একটু আলোচনা করব। এই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন থেকে শুরু করে বেশ কয়েকটি দলের প্রার্থী রয়েছে এবং তারা মোটামুটি শক্তভাবেই তাদের নির্বাচনী যে প্রচারণা সেটি এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তারা এখন পর্যন্ত উঠান বৈঠক, নানা রকম সভা সেমিনারের মধ্যে দিয়ে নির্বাচনের যে আমেজ সেটি ধরে রেখেছেন এবং সেটি জানান দিচ্ছেন। এই জেলাটি মূলত এই আসনটি নীলফামারী জেলায় অবস্থিত, জাতীয় সংসদের 13 নম্বর আসন এটি এবং এই আসনে ভারতের সঙ্গে প্রায় 50 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং এই আসনটি সদর উপজেলা এবং সহ 11টি ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত। এই আসনের আমি যদি বলি যে এই আসনে মোট ভোটার 3,85,785 জন, পুরুষ ভোটার 1,93,034 জন, নারী ভোটার রয়েছে 1,92,749 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 2 জন। আর এই আসনের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। এই আসনে মোট ভোট কেন্দ্র পড়েছে 134টি। আর এই আসনে যেটি আমি বললাম যে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহরিন ইসলাম, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। আল ফারুক আব্দুল লতিফ, তিনি দাড়িপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন। হাসিবুল ইসলাম হাত পাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, তিনি লড়ছেন হাসিবুল ইসলাম। আর এর বাইরে প্রার্থী যদি আমি বলি যে সারওয়ার আলম রয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী। সিরাজুল ইসলাম, তিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের প্রার্থী কিন্তু এখানে রয়েছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মূল প্রতিদ্বন্দ্বিতা যেটি হবে সেটি বিএনপি জামাতের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। হাত পাখা প্রার্থী তিনিও কিন্তু ছেড়ে কথা বলছেন না, তিনিও আসলে জামাত বিএনপির ঘাড়ে নিঃশ্বাস নিচ্ছেন, এমনটি কিন্তু আমাদের সহকর্মীরা বলছে। আমরা যদি এই আসনের নির্বাচনের খবর জানবো, সেখানে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। বাদল ভাই, এই নীলফামারীর এই আসনের নির্বাচনের সমীকরণটা কি একটু যদি জানাবেন, নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এখন পর্যন্ত? দীর্ঘদিন পর হলেও নীলফামারীতে কিন্তু এইবার হাড্ডাহাড্ডি একটি নির্বাচনী লড়াই দেখতে পারবে নতুন ভোটার এবং পুরাতন ভোটাররা। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে নীলফামারী 2 আসনের যারা ভোটার, নতুন এবং পুরাতন, যারা কয়েক বছর আগেও ভোটার হয়েছে, তারা কিন্তু ভোট কি জিনিস জানে না। হঠাৎ করেই তারা দেখে যে সকালবেলায় ঘোষণা হয়ে গেছে যে এমপি নির্বাচিত হয়ে গেছে, যার ফলে এবার কিন্তু একেবারে টান টান উত্তেজনা বিরাজ করছে এই নীলফামারী 2 আসনে। এটি একটি কৃষি প্রধান এলাকা, এখানকার ভোটারদের কিন্তু প্রত্যাশা অনেক। এখানে কৃষি নির্ভর কোনো জোন নেই, যার ফলে দেখা যাচ্ছে যে কৃষিতে এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হলেও
কৃষকেরা কিন্তু দাম পাচ্ছে না। এখানে কোনো ভালো ইউনিভার্সিটি নেই, এখানে স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা কিন্তু চরম বেহাল। এইসব বিভিন্ন সমস্যা নিয়েই কিন্তু ভোটারদের কাছে কিন্তু ভোটাররা কিন্তু প্রত্যাশা করে প্রার্থীদের কাছে। আপনারা জেনেছেন যে এই আসনে মোট প্রার্থী হয়েছে 5 জন, তবে উল্লেখযোগ্য প্রার্থী হচ্ছে 3 জন। তার মধ্যে 2 জন হচ্ছে বলা যায় যে হেভিওয়েট প্রার্থী। বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম, তিনি প্রায় 30 বছর ধরে নীলফামারীতে ওনার প্রচারণা বিএনপির পক্ষে কাজ করে যাচ্ছেন। পাশাপাশিভাবে জামাতের যে আল ফারুক আব্দুল লতিফ, উনিও একজন বিজ্ঞ অ্যাডভোকেট। এবং আপনারা জানেন যে জামাত একেবারে নির্বাচনী ঘোষণার পর থেকেই তারা কিন্তু 4 জন নীলফামারী 4 আসনের 4 জনকেই ঘোষণা করে দিয়েছিল এককভাবে, যার ফলে তারা কিন্তু একটু অ্যাডভান্টেজে আছেন, প্রচারণার দিক থেকে কিছুটা তারা অ্যাডভান্টেজ পাচ্ছেন। কিন্তু হেভিওয়েট প্রার্থী শাহরিন ইসলাম কিন্তু কোনো ক্রমেই কম না, তিনি কিন্তু প্রচণ্ডভাবে এগিয়ে আছেন নির্বাচনী লড়াইয়ে। যদিও এখানে ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন, তিনিও নির্বাচনী লড়াইয়ে থাকবেন, কিন্তু মোটামুটিভাবে যেটি বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা কিন্তু প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। নীলফামারীতে কিন্তু আপনারা জানেন যে এই আসনটি অত্যন্ত উল্লেখযোগ্য আসন। এখানে কিন্তু মানুষের প্রত্যাশা অনেক, যেহেতু দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে নাই, সেই জন্য মানুষ প্রত্যাশা করছে যে এইবার একেবারে শান্তিপূর্ণ উপায়ে এবং কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। এবং যারা এইসব উন্নয়নের পক্ষে কথা বলবে, যারা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এসব বিষয়ে যারা তাদের প্রতিশ্রুতির মধ্যে রাখবে এবং ভোটাররা মনে করবে যারা ভালো ক্যান্ডিডেট, তাদেরকেই কিন্তু ভোট দিবে। এই ছিল আমার কাছে নীলফামারী 2 আসন থেকে নির্বাচনী তথ্য নিয়ে সর্বশেষ। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাদল জানাচ্ছিলেন নীলফামারী 2 আসনের ভোটারদের প্রত্যাশা এবং দীর্ঘদিন ধরে এই আসনটির মানুষ যে বঞ্চিত, ভোট দিতে না পারার যে একটি প্রভাব সেটি কিন্তু রয়েছে এবং ভোট দেওয়ার জন্য মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে এবং এর সঙ্গে স্বাস্থ্য খাত, কৃষি খাতের যে বেহাল অবস্থা সেটির প্রত্যাশায় কিন্তু আগামীর প্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশা করছেন। কোনো ধরনের হস্তক্ষেপ নয়, নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন হচ্ছে কিনা তাও পর্যবেক্ষণ করবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ধাপে ধাপে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে। শনিবার সকালে 56 জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হন। দেশজুড়ে পর্যবেক্ষণ করবেন নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ। প্রতি সপ্তাহে প্রতিবেদন পাঠাবেন ইউরোপীয় ইউনিয়ন মিশনে। ভোটের 2 দিন পর প্রাথমিক এবং 2 মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে বইছে নির্বাচনী হাওয়া। দোকানের বেঞ্চে বসে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে জমে উঠেছে মানুষের আড্ডা। আলোচনার কেন্দ্রে ভোট। প্রার্থীদের প্রচার আর প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এলাকার চাওয়া পাওয়া। সড়ক যোগাযোগের উন্নয়ন, কাজের সুযোগ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন চান এলাকাবাসী। ভোটের এই মৌসুমে ঝিনাইদহবাসীর প্রত্যাশার কথা তুলে ধরছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। আছি ঝিনাইদহ 2 সংসদীয় এলাকার বাসুদেবপুর বাজারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় থাকা মানুষের প্রত্যাশার কথা জানব। একটা আশা আমাদের এলাকায় উন্নয়ন, যাতে কোনো অভাব অনটন কোনো কিছুতে না থাকে। বিদ্যুৎ, আবার সব কিছু, এক কথায় শিক্ষা, প্রশাসনিক, মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, এটাই আমার চাওয়া। দেশের উন্নয়ন করলে ভালো, রাস্তাঘাট এটা সেটা এই সমস্ত জিনিসগুলো
শিক্ষা ব্যবস্থা এই সমস্ত জিনিসগুলো করলে ভালো। প্রত্যাশা আমাদের চাষে কৃষি উন্নয়ন করবে, এই প্রত্যাশা প্রার্থীর কাছে। প্রার্থীর কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের আর্থসামাজিক পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের খোঁজ খবর নেবে, হতদরিদ্র যারা আছে এদের কিছু খোঁজ খবর নেবে। আমরা আর কি দেখে দেবো, আমরা সব দিকে দেখে উন্নয়ন বা যে ভালো কিছু করবে বা তার প্রতি একটা আশা আছি, হয়তো সে ভালো কিছু করতে পারবে, সেই মর্মে আমরা তার দিকে ভোটটা দেব। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জিন্নাত আরা যশোয়া। সঙ্গে থাকুন সময়।